আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল। খেয়াল করে দেখো, আমরা আজকের ক্লাসে সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের 10ম অধ্যায়ের 4 নম্বর সৃজনশীলটি। হ্যাঁ, আমাদের দশম অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক বিবরণী, এবং আমরা আর্থিক বিবরণীর প্রশ্নগুলো সমাধান করব। এবং আমরা কিন্তু আমাদের বইয়ের প্রতিটা অঙ্কের জন্য, প্রতিটা সৃজনশীলের জন্য, প্রতিটা এমসিকিউর জন্য, প্রতিটা অধ্যায়ের বেসিকের জন্য আলাদা আলাদা করে কিন্তু আমরা কিউআর কোড ব্যবহার করছি, এবং এই কিউআর কোডগুলো স্ক্যান করলে তুমি কিন্তু আমার ক্লাসগুলো দেখতে পাচ্ছ। অর্থাৎ যে কোনো প্রশ্নে তোমার যখনই সমস্যা মনে হবে যে এই প্রশ্নটা তুমি পারবে না একা একা, হয়তো বা কোনো একটা এন্ট্রি বা লেনদেনের কাজ কিভাবে হইল এটা তোমার অবশ্য বুঝতে একটু কষ্ট হচ্ছে, তুমি সাথে সাথে কিউআর কোডটা স্ক্যান করবা। কিউআর কোডটা স্ক্যান করলে দেখবা যে আমি নিজে তোমাকে ওই প্রশ্নের উত্তরটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আমরা এই 4 নম্বর সৃজনশীলটাও আজকে সমাধান করব। বলা আছে মিম ট্রেডার্সের 2022 সালের 31শে ডিসেম্বর তারিখে রেওয়া মিল ও অন্যান্য তথ্য নিম্নরূপ। বলা আছে মজুদ পণ্য 1/1/2022 অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য। এরপরে আমাদের বলা আছে হচ্ছে পরিবহন খরচ 15,000 টাকা। আমাদের কি বলা আছে হচ্ছে পরিবহন খরচ 15,000 টাকা। এরপরে বলা আছে বেতন 38,000 টাকা, ভাড়া বলা আছে হচ্ছে আবার এখানে 6,000 টাকা। তারপরে কমিশন বলা আছে 7,500 এবং 8,000 টাকা, অর্থাৎ একটা হচ্ছে কমিশন প্রদান, 7,500 হচ্ছে কমিশন প্রদান, আর 18,000 হচ্ছে কমিশন প্রাপ্তি, যেহেতু এটা ক্রেডিট পাশে আছে। এরপরে কমিশনের পরে আমাদের হচ্ছে ক্রয় ও বিক্রয় দেওয়া আছে হচ্ছে 60,000 ও 3,25,000 টাকা। কর ও অভিকর 22,000 টাকা। তারপর হচ্ছে শুল্ক দেওয়া আছে হচ্ছে আমাদের এইখানে 4,000 টাকা। বিবিধ ক্ষতি দেওয়া আছে হচ্ছে আমার এখানে 14,500 টাকা। বিনিয়োগের সুদ এটা আমার দেওয়া আছে হচ্ছে 30,000 টাকা। পাওনাদার এটা দেওয়া আছে হচ্ছে 24,400 টাকা। ওকে, আমাদের সমন্বয়গুলোতে কি বলছে আমরা একটু সমন্বয়গুলো দেখব। আমাদের সমন্বয়ে বলেছে, একটু উঠে দেই। সমন্বয় বলেছে সমাপনী মজুদ পণ্য কত? সমাপনী মজুদ পণ্য 1,40,000 টাকা। ভাইয়া সমাপনী মজুদ পণ্য কত টাকা? 1,40,000 টাকা। ওকে, বাকিতে পণ্য ক্রয় 6,000 টাকা এবং বিক্রয় 15,000 টাকা হিসাবভুক্ত হয়নি। তাহলে বাকিতে পণ্য ক্রয়, এই দুইটার কাজ হবে হচ্ছে, একবার কাজ হচ্ছে ক্রয়ের সাথে, আরেকবার কাজ হচ্ছে পাওনাদারের সাথে। বাকিতে বিক্রয়, এটার একবার কাজ হচ্ছে বিক্রয়ের সাথে, আরেকবার কাজ হচ্ছে দেনাদারের সাথে। আমাদের এই প্রশ্নে আমাদেরকে আসলে দেনাদারের পরিমাণটা দিয়ে দেয় না। যদি দেনাদারের পরিমাণ দিত তাহলে এই যে বাকিতে বিক্রয় বা অলিখিত বিক্রয়, এটা কিন্তু আমার দেনাদারের দামের সাথে কি করতে হইতো? আমাকে যোগ করতে হইতো। আচ্ছা, 3 নম্বরে বলেছে বকেয়া ভাড়া 500 টাকা। বকেয়া ভাড়া, এই যে ভাড়ার পাশে আমরা লিখলাম 500 টাকা, এবং অগ্রিম কর 2,000 টাকা। তাহলে অগ্রিম করের পাশে আমরা লিখে দিলাম 3। ওকে, আমাকে জিজ্ঞাসা করেছে উপরোক্ত তথ্য হতে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। ভাইয়া একটু খেয়াল করে দেখো, চলতি দায় যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে কারেন্ট লিয়াবিলিটিস। চলতি দায় মানে হচ্ছে এমন সকল দায়, চলতি দায় বলতে আসলে এমন সকল দায়কে বোঝায় যেই দায়ের উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসা প্রতিষ্ঠানে 1 বছরের কম সময়ের জন্য থাকে। ভাইয়া আবারও বলছি, একটু খেয়াল করে দেখো, আমার চলতি দায় বা হচ্ছে কি আমার কারেন্ট লিয়াবিলিটিস বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা চলতি দায় বা কারেন্ট লিয়াবিলিটিস বলতে বোঝাচ্ছি আমার এমন সকল দায়ের পরিমাণ যেই দায়ের আসলে উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায় 1 বছরের কম সময়ের জন্য থাকে। আচ্ছা, এই সকল দায়গুলো কি কি আছে আমরা দেখি। মজুদ পণ্য, পরিবহন, বেতন, ভাড়া, কমিশন, কর, অভিকর, বিবিধ ক্ষতি, পাওনাদার এরকম একটা দায়ের অনেক বড় একটা এক্সাম্পল পাওনাদার। তারপরে বাকিতে পণ্য ক্রয় করছি, এইটাও আমার জন্য ধারে চলতি দায়ের সৃষ্টি করে। বকেয়া ভাড়া 500 টাকা, এটাও কিন্তু কি চলতি দায়ের সৃষ্টি করে। তাইলে আমার এখানে মোট চলতি দায়ের পরিমাণ তাইলে দাঁড়ায়, পাওনাদার আছে হচ্ছে 24,400, তারপরে হচ্ছে
বকেয়া ভাড়া হচ্ছে 500 আর আমার হচ্ছে বাকিতে ক্রয় হচ্ছে 6000। এই তিনটা যোগ করে দিলে আমার কি বের হয়ে যাবে? আমার বের হয়ে যাবে হচ্ছে চলতি দায়ের পরিমাণ। তাহলে এই যে দেখো পাওনাদার হচ্ছে কত? 24,400, তারপরে হচ্ছে আবার অলিখিত ক্রয় 6000 এবং হচ্ছে আমার বকেয়া ভাড়া 500। এই সবগুলো যোগ করলে আমার এখানে আসে কত? আসে হচ্ছে 30,900 টাকা। কত টাকা আসে ভাইয়া? 30,900 টাকা, তাই না? ওকে, ক নাম্বারটা কিন্তু হয়ে গেল একদম মানে খুবই সিম্পল একটা প্রশ্ন আর কি, কঠিন কিছু না। এরপরে আমরা সে খ নাম্বারে বলা আছে মিম ট্রেডার্সের মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। মিম ট্রেডার্সের মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলছে। মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলছে। ওকে ফাইন, আমরা মোট মুনাফার পরিমাণ নির্ণয় করব। আমরা সবাই জানি মোট মুনাফা এটা বের করার সূত্র হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় থেকে আমরা বাদ দিব কি? নিট বিক্রয় থেকে আমরা বাদ দিব হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণকে। নিট বিক্রয় থেকে আমরা বাদ দিব কি? বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণকে। তাহলে আমরা এখান থেকে হচ্ছে আমরা খ নাম্বার প্রশ্নটা যাচ্ছে একবার। ওকে, খ নাম্বার প্রশ্ন। তাহলে সবার প্রথমে আমাদের নিতে হবে কি? বিক্রয়ের পরিমাণ। সবার প্রথম বিক্রয়ের পরিমাণ। তাহলে দেখো ভাই, এই যে বিক্রয় দেওয়া আছে কত? 3,25,000 টাকা। এটার সাথে যোগ করতে হবে যোগ অলিখিত বিক্রয় 6,000 টাকা। 3,25,000 যোগ 6,000 3,31,000 টাকা। 3,31,000 টাকা। 3,31,000 টাকা ফেরত আছে? ফেরত বারটা কোনো কিছু প্রশ্নে বলা আছে না? ফেরত বারটা এই সকল কোনো কিছু আমার প্রশ্নে বলা নাই। তাহলে এই যে খেয়াল করে দেখো, বিক্রয় এটার সাথে যোগ করলাম যোগ অলিখিত বিক্রয়। বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ করার পরে তাহলে আমার এখানে আসলো কত ভাইয়া? আমার এখানে আসলো হচ্ছে বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ করার পরে আমার এখানে কি আসলো ভাইয়া? আসলো হচ্ছে নিট বিক্রয়। নিট বিক্রয়ের পরিমাণ কত এখানে? নিট বিক্রয়ের পরিমাণ এখানে 3,40,000 টাকা। 3,40,000 টাকা। ওকে ফাইন, গেল এটা। এরপরে বিক্রিত পণ্যের ব্যয় বের করব। বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আমার সবার আগে প্রারম্ভিক মজুত পণ্য লাগবে। এই যে দেখো প্রারম্ভিক মজুত পণ্য 1/1/2022। তাহলে আমি এখানে প্রারম্ভিক মজুত পণ্যটা লিখে নিলাম। এরপরে বের করতে হবে নিট ক্রয়। নিট ক্রয় বের করার সূত্র হচ্ছে ক্রয় যোগ অলিখিত ক্রয় বাদ ক্রয় ফেরত বাদ ক্রয় বাট্টা বাদ পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ বাদ পণ্য উত্তোলন বাদ মুনাফাবিহীন বিক্রয়। এই জিনিসগুলো বাদ দিতে হয়। আমার প্রশ্নে ক্রয়ের পরিমাণ বলা আছে, আমার প্রশ্নে এই যে ক্রয়ের পরিমাণ বলা আছে কত? 2,60,000 টাকা এবং বাকিতে ক্রয় বলা আছে 6,000। 2,60,000 আর 6,000 যোগ করলে 2,66,000 টাকা। ক্রয়ের সাথে যোগ বিয়োগ করার মতো আমার আর কোনো কিছু নাই। ক্রয়ের সাথে যোগ বিয়োগ করার মতো আমার আর কোনো কিছু নাই। তাহলে 2,66,000 টাকা। ওকে, এরপর আমার এখানে লিখতে হবে সকল অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো। প্রত্যক্ষ খরচ কি কি আছে দেখো, পরিবহন ব্যয় এটা একটা প্রত্যক্ষ খরচ, শুল্ক এটা একটা প্রত্যক্ষ খরচ। তাহলে পরিবহন ব্যয় আর শুল্ক, তাই না? এই যে পরিবহন ব্যয় আর হচ্ছে শুল্ক 15,000 আর 4,000। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, এই যে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ সবগুলো যোগ করে আমার এখানে আসে হচ্ছে 3,15,000 টাকা। এই জায়গা থেকে আমি বাদ দিব বাদ সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কত? 1,40,000 টাকা। বাদ দিলে তাহলে এখানে থাকে কত? থাকে হচ্ছে 1,75,000 টাকা। কত থাকে? 1,75,000 টাকা। এই 1,75,000 টাকার নাম হচ্ছে সমাপনী মজুত পণ্য। 1,75,000 টাকার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। 1,75,000 টাকা, এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আমার সূত্র আমি কি শিখছিলাম? নিট বিক্রয় থেকে আমি যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে দেই, নিট বিক্রয় থেকে আমি বাদ দিয়ে দিব কি? বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় এই জায়গা থেকে আমি বাদ দিয়ে দিব কি? বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে নিট বিক্রয় 3,40,000 টাকা বাদ বিক্রিত পণ্যের ব্যয় 1,75,000 টাকা। 3,40,000 মাইনাস
1,75,000, তাহলে আমার থাকতেছে কত ভাইয়া? থাকতেছে হচ্ছে 1,65,000 টাকা। ভাইয়া থাকতেছে কত? 1,65,000 টাকা। এবং এই 1,65,000 টাকাই হচ্ছে আমার জন্য মোট মুনাফা। এই 1,65,000 টাকাই কি আমার জন্য মোট মুনাফা। 1,65,000 টাকা কি আমার জন্য মোট মুনাফা। ওকে, তাহলে আমরা মোট মুনাফার পরিমাণও বের করে ফেললাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে গ নাম্বারে। আমাদের গ নাম্বারে বলছে মিম ট্রেডার্সের মোট মুনাফা 1,70,000 টাকা ধরে। তাহলে দেখো ভাইয়া, এইখানে যে আমরা মোট মুনাফা 1,65,000 টাকা বের করলাম, এটা কোনো কিছু না, এটা কোনো কিছু না। এখন আমাকে বলছে যে না, আমি 1,65,000 বের করছি না 1,45,000 বের করছি, এটা নিয়ে ওদের কোনো সমস্যা নাই, এটা নিয়ে ওদের কোনো কথাও নাই, ওরা এটা নিয়ে কোনো কিছু বলতেও চায় না। ওরা আমাকে বলতেছে যে ভাইয়া তুমি এক কাজ করো, তুমি মনে করো তোমার মোট মুনাফা আসছে 1,70,000 টাকা। তুমি মনে করো তোমার মুনাফা আসছে 1,70,000 টাকা। এটা মনে করে তুমি এখন নিট মুনাফা নির্ণয় করো। অর্থাৎ আমি এখন ধরেই নিব যে আমার কি আসছে, আমার এখানে হচ্ছে তোমার হ্যাঁ, আমি ধরেই নিব যে আমার এখানে মোট মুনাফা আসছে কত টাকা? মোট মুনাফা আসছে 1,70,000 টাকা। তো আমি উপরে লিখে নিছি মোট মুনাফা 1,70,000 টাকা। ওকে, বাদ পরিচালন ব্যয়। আমার এই প্রশ্নে পরিচালন ব্যয় কি কি ছিল আমরা একটু দেখি তো ভাইয়া। এই বেতন ছিল একটা পরিচালন ব্যয়, বেতন। তাহলে আমি কি বেতন লিখছি? হ্যাঁ, এই যে লিখছি বেতন পরিচালন ব্যয়। এরপরে আমার পরিচালন ব্যয় ছিল ভাড়া। ভাড়া কত? 6,000। ভাড়ার সাথে আবার বলে দিছে বকেয়া, এই ভাড়ার সাথে আবার বলে দিছে বকেয়া 500 টাকা। আমরা কি বলছিলাম ভাইয়া, আর্থিক বিবরণীর অঙ্ক করতে গেলে বকেয়া থাকলে যোগ, অগ্রিম থাকলে বিয়োগ, বকেয়া থাকলে যোগ, অগ্রিম থাকলে বিয়োগ। তাহলে এই যে ভাড়া 6,000, এই ভাড়া 6,000 টাকার সাথে আমি বকেয়া ভাড়া 500 টাকা যোগ করব। আমি বকেয়া ভাড়া কত টাকা? 500 টাকা যোগ করব। তাইলে এই জায়গায় একটু খেয়াল করে দেখো, ভাড়া 6,000 যোগ বকেয়া ভাড়া 500, 6,000 যোগ 500 কত আসে? 6,500 টাকা। তাহলে এই যে ভাড়া যোগ বকেয়া করলে এখানে কত আসে? এখানে আসে হচ্ছে 6,500 টাকা। এখানে আসে কত? 6,500 টাকা। ওকে, এরপরে আমরা যাব। এরপরে কি আছে ভাইয়া দেখি তো। এরপরে আছে হচ্ছে কমিশন। দেখো কমিশন দুইটা আছে, একটা হচ্ছে 7,500 আর একটা হচ্ছে 18,000। একটা আছে 7,500 আর একটা আছে কি 18,000, তাই না? কমিশন দুইটা দেওয়া আছে, দেখো একটা 7,500 আর একটা হচ্ছে 18,000। 7,500 অর্থাৎ ডেবিট পাশে যেটা, ওইটা হচ্ছে কমিশন প্রদান অর্থাৎ প্রদত্ত কমিশন। আর 18,000 যেটা ক্রেডিট পাশে, ওইটা হচ্ছে কমিশন প্রাপ্তি বা প্রাপ্ত কমিশন, তাই না? আচ্ছা, তাহলে কমিশন কত? 7,500 টাকা হচ্ছে কমিশন প্রদান। এবং কমিশন প্রদান এটাও একটা পরিচালন ব্যয়। তাহলে এই যে কমিশন প্রদান এটাও লিখলাম, এটাও কি একটা পরিচালন ব্যয় 7,500 টাকা। এরপর হচ্ছে কর ও অভিকর। কর ও অভিকর 22,000 টাকা এবং আমাকে বলছে অগ্রিম কর 2,000 টাকা। অগ্রিম কর 2,000 টাকা। তাইলে এই যে খেয়াল করে দেখো, কর ও অভিকর 22,000 বাদ অগ্রিম কর, তাহলে 22,000 ডিভাইড বাই 2,000 সমান সমান কত হয়? 20,000 টাকা। 22,000 মাইনাস 2,000 করলে কত আসে ভাইয়া? আসে হচ্ছে 20,000 টাকা। কত আসে ভাইয়া? 20,000 টাকা। তাইলে একটু খেয়াল করে দেখো, 38,000, 6,500 এবং 7,500 ও সবার শেষে হচ্ছে কত? 20,000 টাকা। এগুলো সব হচ্ছে আমার পরিচালন ব্যয়। এগুলো সব হচ্ছে কি আমার পরিচালন ব্যয়। এগুলো সব যোগ করলে আমার আসে কত? 72,000 টাকা। এগুলো সবগুলো যদি আমি যোগ করে দেই তাহলে আমার আসবে কত? 72,000 টাকা। তাহলে আমার কাজ হচ্ছে মোট মুনাফা থেকে মোট পরিচালন ব্যয়ের পরিমাণটা বাদ দাও। ভাই আমার কাজ কি? মোট মুনাফা থেকে আমরা কিসের পরিমাণ বাদ দিব ভাইয়া? মোট মুনাফা থেকে আমি বাদ দিব হচ্ছে পরিচালন ব্যয়ের পরিমাণ। মোট মুনাফা দেওয়া আছে 1,70,000 টাকা, মোট পরিচালন ব্যয় বেরোইছে 72,000 টাকা। তাহলে আমি যদি এটা বাদ দিই তাহলে আমার এখানে থাকে কত? থাকে হচ্ছে আমার 98,000 টাকা। এই থাকে কত? আমার থাকে হচ্ছে আমার 98,000 টাকা। পরিচালন মুনাফা কত? 98,000 টাকা। ওকে, এটার সাথে আমি যোগ করব কি ভাইয়া? এটার সাথে আমি যোগ করব অন্যান্য আয়, বাদ দিব হচ্ছে কি অন্যান্য ব্যয়। অন্যান্য আয় দেখি আমার প্রশ্নে কি দেওয়া আছে ভাইয়া।
এই যে কমিশন প্রাপ্তি 18,000 টাকা, এটা কিন্তু আমার জন্য অন্যান্য আয়। তারপরে এই যে বিনিয়োগের সুদ, এটাও কিন্তু আমার জন্য অন্যান্য আয়, তাই না? তাহলে কমিশন আর হচ্ছে বিনিয়োগের সুদ, এই যে বিনিয়োগের সুদ আর কমিশন 30,000 আর 18,000 যোগ করলে কত? 48,000 টাকা। তাহলে 98,000 আর 48,000, 98,000 আর 48,000 দুইটা যোগ করলে কত? 1,46,000 টাকা। 1,46,000 টাকা। এই 1,46,000 টাকা থেকে আমি বাদ দিব বাদ বিবিধ ক্ষতি। 1,46,000 টাকা থেকে আমি বাদ দিব অন্যান্য ব্যয়ের পরিমাণ। আমার এই প্রশ্নে অন্যান্য ব্যয় শুধুমাত্র একটাই ছিল, সেটা হচ্ছে কি বিবিধ ক্ষতি 14,500 টাকা। তাহলে ভাইয়া এই যে আমি এখানে বাদ দিলাম, বাদ 14,500 বিবিধ ক্ষতি। তাহলে 1,46,000 টাকা থেকে আমি যদি 14,000, এই দেখো 1,46,000 টাকা থেকে আমি যদি 14,500 টাকা বাদ দিয়ে দেই, তাহলে আমার থাকে হচ্ছে 1,31,500 টাকা। এবং এই 1,31,500 টাকা এটাই কিন্তু কি আমার জন্য নিট মুনাফা। এটাই কিন্তু কি আমার জন্য নিট মুনাফা। আমার কথাকে আমি বুঝাইতে পারলাম? তাইলে একটু যদি আমরা খেয়াল করে দেখি ভাইয়া, আমাদের এই যে 4 নম্বর প্রশ্নের গ নম্বরে বললো নিট মুনাফা বের করতে, আমরা কিন্তু এই নিট মুনাফার পরিমাণটাও বের করে ফেললাম, তাই না? তাহলে একটু যদি তোমরা আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটার দিকে একটু খেয়াল করো, আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটা কিন্তু তোমাদের জন্য একটা কমপ্লিট প্যাকেজ। অর্থাৎ তুমি যেই ধরনের সমাধান চাও, যা কিছু চাও, তুমি বোর্ড প্রশ্নের সমাধান যদি চাও তুমি এই ইজি অ্যাকাউন্টিং বইতে পাবা। তুমি যদি হচ্ছে সাজেশন চাও, আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বই রোড টু মিশন 100 সাজেশন দেওয়া আছে। তুমি যদি অধ্যায়ভিত্তিক প্রশ্ন চাও, আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে অধ্যায়ভিত্তিক প্রশ্নও দেওয়া আছে। তুমি যদি বইয়ের পাঠ্য বইয়ের কাজ, পাঠ্য বইয়ের উদাহরণের অঙ্ক চাও, আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে ওই প্রশ্নগুলোও দেওয়া আছে। তুমি যদি আলাদা করে বহু নির্বাচনী, কমন উপযোগী বহু নির্বাচনী প্রশ্ন চাও, আমাদের এই বইতে সেইগুলোরও ব্যবস্থা করা আছে। এর পাশাপাশি একটা জিনিস অতিরিক্ত, একটা জিনিস নতুনত্ব আমরা নিয়ে আসছি, সেটা হচ্ছে কিউআর কোড। অর্থাৎ তুমি এই বইয়ের মধ্যে যতগুলো প্রশ্ন, যতগুলো সৃজনশীল, যতগুলো এমসিকিউ, যতগুলো অধ্যায়ের বেসিক, সকল কিছুর জন্য আমরা তোমাদেরকে ফ্রিতে একদম সম্পূর্ণ বিনামূল্যে ভিডিও ক্লাস প্রোভাইড করতেছি। অর্থাৎ তুমি যখন বইয়ের থেকে অঙ্কটা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে গিয়ে তোমার যে কোনো সমস্যা মনে হইলে তুমি বইয়ে থাকা কিউআর কোডটা স্ক্যান করবা, স্ক্যান করলেই দেখবা যে আমি চলে আসছি তোমাদের সামনে ওই প্রশ্নটা আলোচনা করতে, যেমনটা আমরা 4 নম্বর প্রশ্নটা আলোচনা করলাম। তো ইনশাআল্লাহ যদি তোমাদের 5 নম্বর প্রশ্নেও সমস্যা মনে হয়, 5 নম্বর প্রশ্নের শুরুতে থাকা কিউআর কোডটি স্ক্যান করলে তোমরা আমার আবার ক্লাসটি দেখতে পারবে, 5 নম্বর প্রশ্নের সমাধানের ক্লাসটি দেখতে পারবে। আর যারা যারা বইটা এখনও সংগ্রহ করো নাই, আমার কথা শুনেই বুঝতে পারছো যে আমাদের এই বইয়ে আসলে কত ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান, এবং যেই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমার জন্য সবচেয়ে বেশি উপযোগী, তোমার জন্য সবচেয়ে বেশি কাজের, তোমার এসএসসির ফলাফলকে আরও বেশি সাফল্যমণ্ডিত করার জন্য এই ইজি অ্যাকাউন্টিংয়ের বিকল্প আর কোনো বই নাই। আমি তোমাদেরকে বলতে পারি, তুমি যদি এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে এই বইয়ের প্রতিটা সৃজনশীল, প্রতিটা এমসিকিউ সলভ করো, পাশাপাশি ভিডিও ক্লাসগুলো যদি তুমি দেখে ফেলো, তোমার আর কখনোই হিসাব বিজ্ঞানে সমস্যা হবে না, এবং হিসাব বিজ্ঞানে ভালো রেজাল্ট করা আসলে তোমার পক্ষে খুব একটা কঠিন হবে না। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।